হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আশা করি ক্লাসটি অনেক ইনফরমেটিভ হবে এবং ক্লাসটি থেকে অনেক নতুন নতুন ওয়ার্ড এবং সিনোনিম, অ্যান্টোনিমস ও সেন্টেন্স স্ট্রাকচার এবং গ্রামাটিক্যাল বিষয় জানতে পারবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্যাসেজের যে লাইনটি আছে তার কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো। তো এখানে দাঁড়ালো অর্থ থেকে আমরা বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তো এইভাবে আমরা তৈরি করব। আর এখানে একটা ফ্রেজ বসাতে হবে কিছুক্ষণ, তো বা কিছুক্ষণের যে ওয়ার্ডটা সেটার পরেই কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব। তো কিভাবে শুরু করব চলো দেখা যাক। তো আমরা সেন্টেন্সটা ঠিক এইভাবে লিখব যে তার কিছুক্ষণ পরেই, অর্থাৎ শর্টলি আফটার দ্যাট অর্থাৎ তারপরে। আর শর্টলি আফটার হচ্ছে একটা ফ্রেজ, শর্টলি আফটার হলো একটা ফ্রেজ, এর অর্থ হলো ক্ষণ পরে অর্থাৎ কিছুকাল পরে বা কিছু সময় পরেই। তাহলে কি শর্টলি আফটার দ্যাট অর্থাৎ তার কিছুক্ষণ পরেই বা অল্প সময়ের মধ্যেই এ পালকি কেম, একটা পালকি এলো। কোথায়? ইন ফ্রন্ট অফ দ্য হার্ট, অর্থাৎ ইন ফ্রন্ট মানে কি আমরা জানি ইন ফ্রন্টও একটা ফ্রেজ যার অর্থ হলো কি সামনে। তো এটা একটা ফ্রেজ এবং এর অর্থ হলো সামনে। আর এখানে পালকিকে কিন্তু আমরা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। তো সাবজেক্ট হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে এবং V2 হচ্ছে কেম, এসেছিল। তো পালকিকে কিন্তু আমরা পালকিও এটাও লিখতে পারি, বা আমরা কিন্তু এটাকে গো কার্ট লিখতে পারি, বা এটাকে কিন্তু আমরা কি প্যালানকুইনও লিখতে পারি, প্যালানকুইন অর্থাৎ পালকি। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, এই এক্সট্রা ওয়ার্ডগুলো। এবং কেম অর্থাৎ এসেছিল, এ পালকি কেম, অথবা আমরা বলতে পারি এ পালকি কি অ্যারাইভড অর্থাৎ এসেছিল কি ইন ফ্রন্ট অফ দ্য হার্ট অর্থাৎ ওই কুঁড়ে ঘরের সামনে। বা আমরা বলতে পারি যে অ্যাফোর অর্থাৎ ইন ফ্রন্টের আগে, ইন ফ্রন্ট বা বিফোর বলতে পারি আমরা, বিফোর। বা আমরা বলতে পারি অ্যাফোর অর্থাৎ সামনে। তাহলে বিফোর, অ্যাফোর বা ইন ফ্রন্টও আমরা বলতে পারি। তো তোমরা যেটা খুশি বা যেটা ইচ্ছে তোমাদের মনে থাকবে সেটা লিখবে। আর হার্টকে আমরা কিন্তু লিখতে পারি কটেজ অর্থাৎ কুঁড়ে ঘরের সামনে, বা আমরা লিখতে পারি শ্যাক অর্থাৎ কুঁড়ে ঘর, বা আমরা বলতে পারি শ্যান্টি। তাহলে কিন্তু আমরা হার্ট, কটেজ, শ্যাক, শ্যান্টি এগুলো কিন্তু আমরা লিখতে পারবো। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমরা নোট ডাউন করে নেবে, যত বেশি লিখবে তত বেশি মাইন্ডের মধ্যে তোমাদের গেঁথে যাবে, এবং টার্গেট ফিক্সড করেই নেবে যে আমাদের কিন্তু ট্রান্সলেশন 100% করেই আসতে হবে, দুটো ট্রান্সলেশন। তো চলো এর পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে কি, তার মধ্যে থেকে নেমে এলেন বলতে কিন্তু ওই পালকির মধ্যে, ওই পালকির মধ্যে থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকরন। তো এখানে নেমে এলেন থেকে আমরা বুঝতে পারছি এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো চলো এখানে আর গঠন লিখলাম না, কিভাবে আমরা সেন্টেন্সটি তৈরি করতে পারবো দেখো। আমরা ঠিক সেন্টেন্সটি এইভাবে লিখব যে কাত্যায়নী ঠাকরন অর্থাৎ এখানে সাবজেক্ট কি গট আউট। তো এর 1 নম্বর ফর্ম হচ্ছে গেট আউট হচ্ছে নেমে পড়া। আর এর V2 হলো গট আউট। আর এর V3 হচ্ছে কি গটেন আউট। তাহলে কি কাত্যায়নী ঠাকরন গট আউট নেমে পড়লেন, অফ দ্যাট তার থেকে নেমে পড়লেন, তার থেকে বলতে ওই পালকির থেকে কিন্তু নেমে পড়লেন। তো চলো আমরা এর পরের বাক্যটি দেখি। আর এখানে আমরা গট আউটের বদলে আমরা কিন্তু ডিপার্টেড আউটও লিখতে পারি, কি ডিপার্টেড আউট নেমে পড়লেন। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো পরের বাক্যটি আছে, উদ্ভব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারতো না। তো এখানে কিন্তু একটা ইম্পসিবিলিটি বোঝাচ্ছে, কি ইম্পসিবিলিটি সেটা কিন্তু হাইলি ইম্পসিবিলিটি। আর হাইলি ইম্পসিবিলিটির জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, সেটা হচ্ছে কি কুড নট হ্যাভ। তো পাস্টে যখন হাইলি ইম্পসিবিলিটি কিছু বোঝাই তখন আমরা কুড নট হ্যাভ এই সেন্টেন্স স্ট্রাকচার আমরা ব্যবহার করি। তো কিভাবে আমরা ব্যবহার করব সেন্টেন্সে চলো দেখি। তো এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি যে উদ্ভব, তো এখানে হচ্ছে সাবজেক্ট কি কুড নট হ্যাভ
ইমাজিন। তো কুড নট হ্যাভ আমরা এখানে ব্যবহার করেছি, যেটা কিনা পাস্টে হাই পসিবিলিটি ছিল, কি যেটা সে কিনা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, এটা হচ্ছে হাই পসিবিলিটি ছিল, অর্থাৎ স্বপ্নেও সে কখনো কল্পনা করতে পারেনি। তাহলে কি উদ্ভব কি কুড নট হ্যাভ ইমাজিনড, অর্থাৎ স্বপ্নেও কল্পনা করতে পারেনি, যেটা সেটা হচ্ছে কুড নট হ্যাভ কুড নট হ্যাভ ইমাজিনড, অর্থাৎ কল্পনা করতে পারেনি সাচ এ গুড লাক, এত সৌভাগ্য বা এত সুন্দর এক তার ভাগ্য হবে, এটা সে কখনোই কল্পনা করতে পারেনি, ইভেন ইন হিজ ড্রিমস, তার স্বপ্নেও। তো এখানে এই যে স্বপ্নেও যে তার কল্পনা করতে পারেনি যে এত সৌভাগ্য তার নেমে আসবে, এত সৌভাগ্য দেখা তার মিলবে, এটাই কিন্তু আমরা কুড নট হ্যাভ এর মাধ্যমে, অর্থাৎ পাস্টে যদি হাই পসিবিলিটি থাকে, হাই ইম্পসিবিলিটি থাকে, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। তোমরা এটা নোট ডাউন করে নেবে। তো সে স্বপ্নেও যে কল্পনা করতে পারিনি সেটাকে এখানে বোঝাচ্ছে। তো আমরা কিন্তু এই ইমাজিনকে আমরা লিখতে পারতাম থট। সে থট মানে কুড নট হ্যাভ থট, সে ভাবতেও পারেনি, আমরা এমনটাও বলতে পারি, বা আমরা কুড নট হ্যাভ কনসিডার্ডও বলতে পারি। কুড নট হ্যাভ কনসিডার্ড, সে বিবেচনাও করতে পারেনি, বা সে আমরা সাপোজডও লিখতে পারি, সে বুঝতেও পারেনি, বা আমরা এটাকে কনসিভডও লিখতে পারি। কনসিভড, কুড নট হ্যাভ conceived, could not have conceived, could not have imagined, could not have thought, could not have considered, could not have supposed। তো আমরা কিন্তু এইভাবে এগুলোকে লিখতে পারি। তোমরা সব এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে, আর ওয়ার্ড পাওয়ারই কিন্তু ট্রান্সলেশনের শেষ কথা। তো সুতরাং যত বেশি লিখবে তত বেশি শিখতে পারবে। আর এখানে আমরা লাককে আমরা কি বলতে পারি, লাককে কিন্তু আমরা ফরচুন বলতে পারি, ভাগ্য, ফরচুন, বা আমরা বলতে পারি ফেট, বা আমরা বলতে পারি ডেস্টিনি। তো ফরচুন, ফেট, ডেস্টিনি, লাক সমস্ত ওয়ার্ড তোমরা লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটিতে যাই। পরের বাক্যটি কাত্যায়নী বললেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং সেন্টেন্স দুটোই রয়েছে। তো এখানে কাত্যায়নী বললেন, এটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে বলেছে রিপোর্টিং ভার্বটা। তো দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো না। তো এখানে কিন্তু ইয়েস্টারডের কথাই বোঝাচ্ছে, যেহেতু কাল বোঝানো হয়েছে, অপমান করেছিল হবে তাহলে, আর সে কথা তুমি মনে রেখো না। এটা আবার কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, কারণ এখানে কি সিম্পল প্রেজেন্ট টেন্সে এই কারণে লিখবো যেহেতু এখন বর্তমানে কোনো কিছু নিষেধ করা হচ্ছে, অর্থাৎ ফরবিড বা নিষেধ করা হচ্ছে এই ধরনের বাক্য, বা মনে রেখো না এখন বর্তমানের কন্ডিশনকে বোঝাচ্ছে। তো সেই কারণে চলো আমরা সেন্টেন্সটি কীভাবে লিখবো দেখি। আমরা এই সেন্টেন্সটিকে ঠিক এইভাবে লিখব যে কাত্যায়নী বললেন কি দুর্লভ হ্যাড ইনসাল্টেড ইউ ইয়েস্টারডে, দুর্লভ তোমাকে গতকাল অপমান করেছিল। ইউ ডু নট কিপ ইন মাইন্ড, তুমি এটা মনে রেখো না কি দোজ ওয়ার্ডস, ওই কথাগুলি, অর্থাৎ অপমানজনক যে কথাগুলি সেই কথাগুলি কি তুমি মনে রেখো না। তো কিপ ইন মাইন্ড হচ্ছে মনে রাখা, তুমি মনে রেখো না, তাহলে কি ইউ ডু নট কিপ ইন মাইন্ড, তুমি মনে রেখো না ওই কথাগুলি, বা যে অপমানজনক কথাগুলি বলেছিল বা অপমান করেছিল সেটা তুমি মনে রেখো না। তো ইনসাল্টেড হচ্ছে কি অপমান করা, বা আমরা এটাকে হিউমিলিয়েটেডও বলতে পারি, হিউমিলিয়েটেড অর্থাৎ অপমান করেছিল, বা আমরা এটাকে বলতে পারি কি ডিসঅনার্ড অর্থাৎ অপমান করেছিল, বা আমরা এটাকে বলতে পারি ডিসরেসপেক্টেড অর্থাৎ অপমান করেছিল। তো এই এক্সট্রা ওয়ার্ড তোমরা সমস্ত কিছু লিখে নেবে। আর সাথে সাথে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই লাইক করে দিও, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থেকো। তো এখানে আমরা কিন্তু এই যে এখানে বলেছি যে ডু নট কিপ ইন মাইন্ড, তো ডু নট কিপ ইন মাইন্ডকে আমরা এভাবে বলতে পারি যে কি ডু নট রিমেম্বার অর্থাৎ মনে রেখো না, ডু নট রিমেম্বার মনে রেখো না, বা আমরা এটাকে বলতে পারি কি ডু নট বিয়ার ইন মাইন্ড অর্থাৎ মনে রেখো না। তো তোমরা এগুলো লিখে নেবে, ডু নট কিপ ইন মাইন্ড, ডু নট রিমেম্বার, বা ডু নট বিয়ার ইন মাইন্ড, অথবা এটাকে আমরা অন্যরকমভাবে বলতে পারি যে মনে রেখো না, এটাকে কিন্তু আমরা বলতে পারি যে তুমি ভুলে যাও। তাহলে কি লিখবো, যদি এইভাবে লিখি তাহলে লিখবো যে ইউ ফরগেট দোজ ওয়ার্ডস, তুমি ওই কথাগুলি ভুলে যাও। ইউ ফরগেট দোজ ওয়ার্ডস অর্থাৎ ওই কথাগুলি তুমি ভুলে যাও, মনে রেখো না আর ভুলে যাও একই ব্যাপার। তো আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। সুতরাং একটা সেন্টেন্সকে আমরা কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের লিখতে পারি, সেটা ডিপেন্ড করবে তোমার ওয়ার্ড পাওয়ারের ওপরে এবং তুমি কতটা শিখেছো আর কতটা তোমার গ্রামাটিক্যাল স্ট্রেংথ আছে। তো চলো পরের বাক্যটি দেখি।
পরের বাক্যটি আছে, আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। তো এখানে কিন্তু আমরা ফিউচারের ইঙ্গিত পাচ্ছি। যাব অর্থাৎ ফিউচার টেন্সে আমরা লিখব, আর এখানে তাকে ডেকে দাও। তো এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলা হচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু এখানে সেন্টেন্সটা অর্ডার অর্থাৎ অর্ডার বা কোনো আদেশমূলক সেন্টেন্স। তো চলো আমরা দেখি কিভাবে সেন্টেন্সটিকে করতে পারি। তো সেন্টেন্সটিকে ঠিক আমরা এইভাবে লিখব যে আই শ্যাল ব্লেস ইয়োর ডটার, আমি তোমার কন্যাকে আশীর্বাদ দেব। আই শ্যাল ব্লেস ইয়োর ডটার, আমি তোমার কন্যাকে আশীর্বাদ দেবো। কল হার, তাকে ডেকে দাও। তো এখানে কিন্তু এই সেন্টেন্সটাকে কিন্তু অর্ডার সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের অর্ডার, আর এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ফিউচার টেন্সের, ফিউচার টেন্স। তো সুতরাং যেমনটা আছে তেমনই আমরা লিখব। আর এখানে ব্লেসিং কি, ব্লেসিং বলতে আশীর্বাদ, বা আমরা এখানে বলতে পারতাম যে আই শ্যাল অনার ইয়োর ডটার, আমি তোমার মেয়েকে সম্মানিত করব। তো এটাও হবে ব্লেস ইয়োর ডটার বা অনার ইয়োর ডটার, কল হার, তাকে ডেকে দাও। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন। তো এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। সিম্পল পাস্ট টেন্সে পরিয়ে দিলেন অর্থাৎ দিয়েছিলেন বোঝাচ্ছে। তো চলো আমরা সেইভাবেই শুরু করব। তো এখানে আমরা সেন্টেন্সটাকে ঠিক এইভাবে লিখব যে কাত্যায়নী পুট এ গোল্ড নেকলেস, একটা সোনার কি নেকলেস বা সোনার হার। তো এক গাছিটা কিন্তু এখানে জাস্ট সাহিত্যের যে ভাষা, সাহিত্যের ভাষাটাকে অলঙ্কৃত করার জন্য ব্যবহার করা হয়েছে। অলঙ্কৃত, এক গাছি বলতে একটি, এক গাছি বলতে তাকে তো অনেক সোনার মালা পরাবে না, একটি মালাই পরিয়েছে। তো এখানে কিন্তু এক গাছি সেই অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটি সোনার মালা। তো এখানে যেহেতু সাহিত্যের ভাষা বিভিন্ন ধরনের সেন্টেন্সটাকে জোর বাড়ানোর জন্য, সেন্টেন্সটাকে আরও অলঙ্কৃত করার জন্য ব্যবহার করা হয়েছে। তো এই কারণে আমরা এখানে সাবজেক্ট দেখলাম যে কি কাত্যায়নী, আর এই পুট অন হচ্ছে কি পরিয়ে দেওয়া, পুট অন হচ্ছে কি পরিয়ে দেওয়া, কোনো কিছু পরিয়ে দেওয়া হচ্ছে পুট অন। তাহলে কি কাত্যায়নী পুট এ গোল্ড নেকলেস অন নিস্তারিণী, অর্থাৎ নিস্তারিণীকে একটা সোনার নেকলেস বা সোনার হার কি পরিয়ে দিলেন। কাকে, হচ্ছে নিস্তারিণীকে পরিয়ে দিলেন। তো আমরা এটাকে ওরও লিখতে পারি, ওর। তখন ওর দিলে কিন্তু আর অন হবে না, কারণ ওরটা কিন্তু কি প্রিপোজিশন নেয় না, নর্মালি প্রিপোজিশন নেয় না। আর যদি নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উইথ ব্যবহার করতে হবে। সুতরাং এখানে আমরা শুধু ওরও ব্যবহার করতে পারি। তো এই সেন্টেন্সটাই লেখা কারেক্ট হবে, অর্থাৎ যথোপযুক্ত হবে। তো এইভাবে লিখবে। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে, আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন। তো এখানে বললেন দেখতে পাচ্ছি, সিম্পল পাস্ট টেন্সে লিখব। আর এই তোমার যৌতুক, বা এই নাও তোমার কি বিবাহের গিফট, আমরা এইভাবে বলতে পারি। তো চলো দেখি তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি। তো আমরা এই সেন্টেন্সটিকে ঠিক এইভাবে লিখব যে অ্যান্ড গিভিং হার এ 100 রুপিস নোট, এবং তাকে 100 টাকার একটা নোট দিয়ে কি শি সাইড, তিনি বললেন। তাহলে আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে তিনি বললেন, এটা হচ্ছে অ্যান্ড গিভিং হার এ 100 রুপিস নোট শি সাইড, তিনি বললেন। তো এখানে দুটো ভার্ব আছে, যে দেওয়া আর হচ্ছে বললেন। তো একটা দিয়ে আছে এখানে কিন্তু, তো দিয়ে থাকার কারণে কিন্তু আমরা এখানে গিভিং ব্যবহার করেছি, পার্টিসিপেল ফর্ম করে নিয়েছি। কারণ আমরা একটা সেন্টেন্সে দুটো ভার্ব ব্যবহার করতে পারবো না, একটাকে ইনকমপ্লিট রাখতে হবে। তো সেই কারণে আমরা সেন্টেন্সটা এইভাবে লিখেছি। আর এই তোমার যৌতুক, তাহলে কি দিস ইজ ইয়োর ওয়েডিং গিফট, এই হচ্ছে তোমার বিয়ের কি উপহার, এটা আমরা বলতে পারি। বা আমরা এটাকে লিখতে পারি কি ওয়েডিং গিফটটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইয়োর কি, দিস ইজ ইয়োর ম্যারেজ পোর্শন, দিস ইজ ইয়োর ম্যারেজ পোর্শন। ঠিক আছে, নর্মালি আমরা জানি যৌতুক হচ্ছে কি ডাউরি, যৌতুক হচ্ছে ডাউরি। কিন্তু ডাউরি কথাটা ঠিক এখানে অন্যরকম অর্থে ব্যবহার করা হচ্ছে, যেহেতু বিয়ে অলরেডি হয়ে গেছে। তো বিয়ের পর দিনের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে ওয়েডিং গিফট মানে যথোপযুক্ত হবে এবং পারফেক্ট হবে। তো ম্যারেজ পোর্শন বা ম্যারেজ গিফট বা ওয়েডিং গিফটই লেখা যথোপযুক্ত এবং পারফেক্ট হবে, অ্যাকুরেটলি হবে। সুতরাং আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, এবং যাদের
যারা ক্লাসটি দেখছো তাদেরকে বলবো তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং যারা প্রথম ক্লাসটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের ক্লাস প্রতিনিয়ত আমি দিয়ে থাকি এবং আশা করি তোমাদের এক্সামের জন্য খুবই হেল্প হবে এই ধরনের ক্লাস থেকে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ট্রান্সলেশন আরও বেশি বেশি সহজ সরল এবং তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়াবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।